হাই ডিয়ার স্টুডেন্ট, আবার চলে এলাম তোমাদের একটা নতুন সেশনে। আমাদের একটা সিরিজ চলছে, যে সিরিজটা হচ্ছে সহজভাবে ইতিহাস জানো। ডাব্লিউবিপিএসসি, এসএসসি এবং রেলওয়েকে সামনে রেখে তোমাদের যে পরীক্ষা, আপকামিং অনেক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় তোমরা সঠিকভাবে ইতিহাসটাকে সহজভাবে বুঝে পরীক্ষায় অ্যাকিউরেসি বিল্ড আপ করতে পারো, এই উদ্দেশ্যেই তোমাদের এই সিরিজটা করা। তো আমরা স্টার্ট করব আজকে থেকে। সহজভাবে ইতিহাস জানো, এখানে আমরা পুরো ইতিহাসটাকে একবার দেখে নেব। তো আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক সভ্যতা, যেখানে আমরা থিওরির সঙ্গে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তো আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোকে ফেস করার জন্য কন্টেন্ট এবং টপিকসটাকেও বোঝা একটু জরুরি। তো স্বাভাবিকভাবেই আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে পড়ব। আর এই প্রাগৈতিহাসিক যুগে যখন যাব, তখন আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যে এখানে একজন ব্যক্তি রয়েছেন যার নাম হচ্ছে জন লুবক। এই জন লুবকের প্রি হিস্টরি টাইমস বলে একটা বই রয়েছে, যে বইটা থেকে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি দুটো টার্ম। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে প্যালিওলিথিক বলে, এবং নব্য প্রস্তর যুগ, নিওলিথিক এজ বলে। এই দুটো যুগের কথা আমরা প্রথম যার বই থেকে পাবো তিনি হচ্ছেন জন লুবক, এবং তার লিখিত বইটার নাম হচ্ছে প্রি হিস্টোরিক টাইমস। এই প্রি হিস্টোরিক টাইমস থেকে আমরা প্যালিওলিথিক মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নিওলিথিক মানে হচ্ছে নব্য প্রস্তর যুগ, এই দুটো যুগের সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তিনটে যুগ আছে হিস্টোরিক্যাল এজ। তাহলে হিস্টোরিক্যাল এজটার আগে কি ছিল? হিস্টোরিক্যাল এজটার আগে জিওলজিক্যাল এরা বা জিওগ্রাফিক্যাল এরা ছিল। সেখানে প্যালিওজয়িক, মেসোজয়িক, সিনোজয়িক ছিল। এই সিনোজয়িক এজে মানুষ জন্মানোর পর ইতিহাস স্টার্ট হলো। ইতিহাস যখন প্রথম স্টার্ট হলো, তখন আমরা প্রথম যুগটাকে আমরা বলছি প্যালিওলিথিক, আর নব্য প্রস্তর যুগটাকে আমরা বলছি নিওলিথিক। তার মাঝখানে একটা এজ আছে যেটা হচ্ছে মেসোলিথিক। আর এই মেসোলিথিক পিরিয়ডটাকে যিনি প্রথম প্রথম আইডেন্টিফাই করেছেন, তিনি হচ্ছেন মেসোলিথিক ক্যাটাগরি যিনি করছেন, তিনি হচ্ছেন হুডার ওয়েস্ট্রপ। এই হুডার ওয়েস্ট্রপই মেসোলিথিক টার্মটা ইউজ করেছেন। তার মানে আমাদের কাছে একদম সহজ হয়ে গেল। কিভাবে হলো? যে প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে আমরা বাংলায় বলি, সেটাই ইংরাজিতে প্যালিওলিথিক এজ, অথবা নব্য প্রস্তর যুগ, নিওলিথিক এজ, এই দুটো টার্ম একই ব্যক্তি করেছে। তার মানে মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মেসোলিথিক। এই মেসোলিথিক টার্মটা প্রথম যিনি ইউজ করেছেন তিনি হচ্ছেন হুডার ওয়েস্ট্রপ। এবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের ইতিহাস আলোচনা করার জন্য, প্রাচীন প্রস্তর যুগের নানা রকম বিষয়কে দেখার জন্য যে ঐতিহাসিকের নাম ওতপ্রোতভাবে জড়িত, তিনি হচ্ছেন রবার্ট ব্রুস ফুট। ইনি একজন ব্রিটিশ জিওলজিস্ট এবং আর্কিওলজিস্ট। ইনি জিও সায়েন্টিস্ট, জিওলজি নিয়ে পড়ে জিও সায়েন্টিস্ট হয়েছিলেন, তারপরে তিনি আর্কিওলজিস্ট হয়েছেন। আর্কিওলজিস্ট হওয়ার ফলে তিনি ইতিহাসের অনেক কিছু বিষয়ে অবদানও রেখেছেন। বেসিক্যালি প্রাচীন প্রস্তর যুগের নানা রকম হাতিয়ার আবিষ্কার করার জন্য মাদ্রাজের থেকে তিনি প্রথম প্যালিওলিথিক টুলস আবিষ্কার করেন, এবং সেই কারণে প্রি হিস্টোরিক্যাল এজের নানা রকম বিষয়গুলো আমাদের সামনে উঠে আসে। এবং সেই ক্ষেত্রে রবার্ট ব্রুস ফুট একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যাকে আমরা বলি যে যে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরি। প্রি হিস্ট্রি হচ্ছে সেই জায়গাটা যেখানে মানুষ লিখতে, পড়তে, বুঝতে পারবে। সেই জায়গাটা হচ্ছে ঐতিহাসিক যুগ, অর্থাৎ যখন আর্যরা এলো, তাদের দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হলো, আমরা পড়তে বুঝতে পারি, সেটা ঐতিহাসিক যুগ। তার মানে ঐতিহাসিক যুগের আগে যে যুগটা আছে সেই যুগটাকে আমরা বলি প্রি হিস্টোরিক্যাল এজ বা প্রাগৈতিহাসিক যুগ, যেখানে মানুষ লেখাপড়া,
করার বদলে বনে জঙ্গলে গুহায় রয়েছে, পড়াশোনা করবে কখন? এটা ধীরে ধীরে মানব সভ্যতার বিবর্তনের মাধ্যমে এই পড়াশোনার দিকে যাবে। তো ওই প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস পর্যালোচনা করার জন্য রবার্ট ব্রুস ফুট একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাই তাকেই আমরা বলছি ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্টোরি। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি যে ইতিহাস নিয়ে পড়াশোনা করার জন্য অনেক কিছু জিনিস তৈরি হবে ভারতবর্ষে, যার মধ্যে এখনো পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট। এই ইন্ডিয়ান আর্কিওলজিটা 1861 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এর পিরিয়ডে যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন আলেকজান্ডার ক্যানিংহাম। এই আলেকজান্ডার ক্যানিংহামকেই আমরা বলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাউন্ডার এবং ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যিনি তৈরি করছেন 1861 খ্রিস্টাব্দে, তিনি হচ্ছেন আলেকজান্ডার ক্যানিংহাম এবং এনাকেই আমরা বলি ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি যে প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ, এই যুগটা কত 2 মিলিয়ন থেকে 10,000 বছর আগে পর্যন্ত এই পিরিয়ডটাকে আমরা প্রাচীন প্রস্তর যুগ বলবো। এইটা দেখলে পরে আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই পিরিয়ডটার এত বড় একটা পিরিয়ড, যে পিরিয়ডটা হচ্ছে ইতিহাসের সব থেকে লংগেস্ট এজ। এইখানে আমরা দেখব যে মানুষ বনে জঙ্গলে গুহায় থাকছে, তাই তারা পশু শিকার করবে এবং ফুড গ্যাদার করবে, সংগ্রহ করবে, ফুড গ্যাদার করবে এবং পশু শিকার করবে। এই জায়গাটায় আমরা বলি যে প্যালিওলিথিকটাকে আমরা ওল্ড স্টোন এজ বলি এবং এখানকার মানুষদের আমরা এক কথায় আদিম মানব বা প্রিমিটিভ ম্যান বলি। এরা কোয়ার্টজাইট পাথরটাকে বেশি ব্যবহার করতো বলে এদেরকে আমরা কোয়ার্টজাইট ম্যানও বলি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলোর উপরে আমাদের প্রশ্ন আসে। আর এইখানে আমরা কি দেখতে পাবো, যদি আমরা পৃথিবীর একটা সহজভাবে যদি দেখি, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল ছিল। তো পুরো পৃথিবীটা আগে জলে মোড়া ছিল। তো জলচর প্রাণী প্রথমে, তারপরে হচ্ছে স্থলচর, তারপরে উভচর। এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে পৃথিবী তৈরি হয়ে যাবার পর মানুষের জন্ম হবে। মানুষের জন্মের পর থেকে ইতিহাস তৈরি হবে। তার মানে ইতিহাস তৈরির আগেও আমরা জিওলজিক্যাল এরা পাবো, যেটাকে অনেক সময় জিওগ্রাফিক্যাল এজও বলে। তো ভারতে ইতিহাসের যে যুগগুলো যেটা হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, ব্রোঞ্জ এজ, আয়রন এজ, এরপরেও আছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, যেই বলো না কেন। তো এই যে ইতিহাসের যুগগুলো রয়েছে সেই যুগের মধ্যে সব থেকে বড় যুগ হচ্ছে আমাদের এই প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগে আমরা বলতে পারি লাস্ট আইস এজ, এই জায়গাটাও আমরা বলতে পারি। তার মানে এরপরে যে যুগটা আসবে সেটা অন্যতম গুরুত্বপূর্ণ যুগ। আমরা এখানে প্রাচীন প্রস্তর যুগে মানুষের ব্যবহারযোগ্য যেরকম অস্ত্রগুলো পাবো বা পাথরের তৈরি, সেটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স, ক্লিভার্স, চপার্স, এই জিনিসগুলো আমরা পাবো। এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এবং এগুলো তারা যে কাজে ব্যবহার করতো সেই কাজগুলো হচ্ছে কোনো কিছু পশু কাটার ক্ষেত্রে যেগুলো মানুষ ব্যবহার করে আর কি, কাটিং, ড্যাগিং, স্কিনিং, এগুলোর জন্য তারা ব্যবহার করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই প্রাচীন হাতিয়ারগুলো আমরা যেখানে পাবো সেটা হচ্ছে মির্জাপুর, বেলান ভ্যালি উত্তরপ্রদেশে এবং দিদওয়ানা রাজস্থানে, নর্মদা ভ্যালি এবং ভীমবেটকায়। আমরা এই ভীমবেটকা অন্য কারণেও বিখ্যাত। এই জায়গাগুলোতে আমরা প্রাচীন প্রস্তর যুগের যে অস্ত্র বা হাতিয়ার রয়েছে সেগুলো পাবো। এবারে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রাচীন প্রস্তর যুগের যে পাথরগুলো ব্যবহার করে অস্ত্র করেছে সেই পাথরগুলোর আকৃতি কিন্তু বড়। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। বড় পাথর হলে প্যালিওলিথিক। এরপরে আমরা যদি দেখি তাহলে আমরা সাইটগুলো দেখব। সাইটগুলো যেমন ধরো ভীমবেটকা
উম, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বাগর, এই যে বাগর জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের। এইটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। চোপানি মান্ড, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে, এটা উত্তরপ্রদেশে। আহ, এই এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হয়, কারণ এই জায়গাগুলো কোথায় আছে এখানে লিস্ট দেওয়াই রয়েছে, এগুলো একটু দেখে রাখতে হবে। এমনি কোনো কিছু সমস্যা নেই। আহ, যেটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মেসোলিথিক এজ। এই মেসোলিথিক এজটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, মোটামুটি 9,000 কি 10,000 থেকে 4,000 এই সময়টার। এটা প্লাস মাইনাস এই কাছাকাছি পিরিয়ডটা, যদি 10,000 থেকে 6,000 থাকে হবে 9,000 থেকে 4,000 এখানে দেওয়া আছে, এর কাছাকাছি পিরিয়ডটাকে আমরা মেসোলিথিক এজ বলবো। এবারে মেসোলিথিক এজে আমাদের যে পরিবেশগত বর্তমান যে পরিবেশটা দেখছি, আইএস থেকে আইস এজ থেকে আমাদের যে বর্তমান যে পরিবেশটা এসছে, যেখানে মানুষ খুব সুন্দরভাবে তাদের তাদের জীবিকা নির্বাহ করবে। কারণ এখানে আর একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি, যে এখানে পশু পালনের সঙ্গে মানে পশু শিকারের সঙ্গে পশু পালনটাকেও প্রফেশন হিসেবে নেওয়া হবে। এবং এই কারণে এখানে উৎপাদন করার ক্ষমতা না থাকার সত্ত্বেও, তাই এখানেও আমরা দেখব ফুড গ্যাদারিং। তার মানে প্যালিওলিথিক এজে কি ছিল, শিকার করছে, শিকার করে নিজের খাবার দাবার জোগাড় করছে, এই কারণে তারা হচ্ছে ফুড গ্যাদারিং। এখানেও শিকার করার সঙ্গে পশু পালন করছে, পশুপালন করুক আর যাই করুক, সেটাও ফুড গ্যাদারিং হলো। উৎপাদন করা যেটা বোঝায় সেটা এখানে আসবে না, কিন্তু এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল, গৃহপালিত পশু হিসেবে ব্যবহারের আমরা মধ্যপ্রস্তর যুগ থেকে একদম প্রমিনেন্ট আকারে দেখতে পাবো। মাইক্রোলিথিক্স মানে এই যুগে পাথরের যে শার্পনেস, সেই শার্পনেসটা বেড়ে যাবে। আর পাথরের অস্ত্রগুলো অনেক ছোট। প্যালিওলিথিকে যদি বড় হয়, এখানে আমরা ছোট পাথরের ব্যবহার পাবো। আর ওয়েদার যেটা আছে সেটা এই জায়গাটায় খুব মানে খুব ভালোভাবে হয়ে যাবে, মানুষ এখানে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে গৃহপালিত পশু নিয়ে একটু একটু বিষয় রয়েছে। গৃহপালিত পশু বলতে আমরা যেরকম বাড়িতে কুকুর পুষি, সেই জায়গাটাকে যদি তুমি দেখো তাহলে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। ফার্স্ট অ্যানিমেল টু বি ডোমেস্টিকেটেড ডগ, এটা এবং সেন্ট্রাল এশিয়া থেকে এটা আমরা প্রথম পেয়েছি। কিন্তু ডোমেস্টিকেশন অ্যানিমেল সেই জায়গাটাকে বোঝানো হয় যেখানে অ্যানিমেলটাকে পুষছি, তাদের প্রোডাক্ট আমরা ব্যবহার করছি। এই বিষয়টার উপরে আমাদেরকে উত্তরটা নিতে হয়। তো সেই কারণে ফার্স্ট ডোমেস্টিকেশন অ্যানিমেল আমরা নেব ভেড়া। কারণ ভেড়া প্রতিপালন করে ভেড়া জাতীয় দ্রব্য থেকে আমরা আমরা ব্যবহার করছি। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলের এভিডেন্স আমরা দুটো জায়গায় অবশ্যই পাবো। একটা হচ্ছে মধ্যপ্রদেশের আদমগড়, আর হচ্ছে বাগর। এই যে একটা জায়গা বললাম প্যালিওলিথিকের বাগর আর মধ্যপ্রস্তর যুগের বাগর, দুটো এক জায়গা নয়। এইখানে বাগর যেটা, সেটা রাজস্থানে অবস্থিত। এটা বেশি ইম্পর্টেন্ট, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বিখ্যাত একটা সাইট যেটা বাগর রাজস্থানে অবস্থিত। এখানে আমরা গৃহপালিত পশুর এভিডেন্স পেয়েছি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি যে সাইটগুলো কোথায়, এটা বাগর রাজস্থান একদম কনফার্ম। বেলান ভ্যালি উত্তরপ্রদেশ, এখানেও আমরা পাবো। বেলান ভ্যালি অন্য আরেকটা কারণে বিখ্যাত। এই সাইটটা এমন একটা সাইট যেখানে আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক তিনটে এজেরই এভিডেন্স পেয়েছি। এই বেলান ভ্যালিটা এই কারণে তিনটে এজ একসঙ্গে পাওয়া যাচ্ছে বলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আর এই এই মেসোলিথিক পিরিয়ডে আমরা ওয়েস্ট বেঙ্গলে বীরবানপুর বর্ধমান ডিস্ট্রিক্টে দামোদর নদীর তীরে উদাহরণ পেয়েছি। সেই কারণে তোমাদের বর্ধমান আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন শহর হিসেবে চিহ্নিত হয়, যেখানে আমরা মধ্যপ্রস্তর যুগের এভিডেন্স পেয়েছি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিওলিথিক এজ। নিওলিথিক এজ অ্যাভারেজ মোটামুটি 7,000 থেকে 2,000 BC-র মধ্যে।
এই নিওলিথিক এজে মানুষ কি করবে, মানুষ ফুড প্রডিউস করবে। ফুড প্রডিউস করবে এই কারণে যে এখান থেকে প্রথম আমরা খেয়াল রাখবো ফুড প্রডিউসিং মানে কৃষিকাজ চালু হবে, এবং কৃষিকাজ মানে বিডাব্লিউআর। বিডাব্লিউআর মানে বার্লি, হুইট, রাইস। হ্যাঁ, রাইস সবার শেষে আসবে, প্রথমে মিলেট জাতীয় শস্যগুলো প্রথম উৎপাদন হবে। মিলেট জাতীয় শস্য বলতে জোয়ার, বজরা, রাগি, বার্লি এগুলোকে, তারপরে হুইট, তারপরে রাইস। তো হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যেখান থেকে মানুষ এগ্রিকালচার কাল্টিভেশন করবে, যেখানে মানুষ ফুড প্রডিউস করবে, সেটাই হচ্ছে নিওলিথিক এজ। তার মানে এই জায়গাটাতেই আমরা কি পাবো, এই জায়গাটাতেই আমরা এগ্রিকালচার কাল্টিভেশন পাবো। সেই জন্যে এইখান আগে কি ছিল, আগে মানুষ ফুড গ্যাদারিং করছিল প্যালিওলিথিক এজে এবং মধ্যপ্রস্তর যুগে। এখানে এসে মানুষ ফুড প্রডিউস করলো। প্যালিওলিথিকে যে মানুষ শুধু শিকার করেছে, মেসোলিথিকে যে মানুষ পশু পালনও করেছে, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। তার জন্যে এই যে নিওলিথিকে যে কি হয়েছিল, একটা ড্রাস্টিক চেঞ্জ এলো, যেটা হচ্ছে মানুষ ফুড প্রডিউসিং করলো। এই কারণে গর্ডন চাইল্ড এই যুগটাকে এজ অব রেভলিউশন বলেছেন। গর্ডন চাইল্ড তোমাকে এটাই প্রশ্ন করবে যে এজ অব রেভলিউশন কোন যুগটাকে বলা হয়, নিওলিথিক এজ কেন বলা হয়, কারণ এখানে ফুড প্রডিউসিং হচ্ছে। এই কথাটা কে বলেছে, এই কথাটা গর্ডন চাইল্ড বলেছেন। এখানে আমরা কাল্টিভেশন ল্যান্ড পাবো, পোটার্স হুইল পাবো, কুমোরের চাকা পাবো। এখানে ছোট ছোট গ্রাম গড়ে উঠবে, গ্রাম থেকে এর পরবর্তীকালে এগ্রিকালচার ডেভেলপমেন্টের ফলে, এগ্রিকালচার সারপ্লাসের ফলে নাগরিক সভ্যতা গড়ে উঠবে। সেটা নিওলিথিকের পরে যে যুগটা আছে, সেই যুগটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ, সেখানে আমরা দেখতে পাবো। তো এর পরবর্তী যে জায়গাটা আছে, সেই জায়গাটা হচ্ছে এরকম যে আমরা যদি দেখি যে ভারতবর্ষের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটা, ভারতবর্ষের সব থেকে প্রাচীন সভ্যতা আমরা মেহেরগড় সভ্যতাটাকে নেব। এটা নিওলিথিকে যে তৈরি হয়েছে, এবং এটা বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানের দিকটায় রয়েছে। এই পাকিস্তানের যে বেলুচিস্তানের যে জায়গাটা, সেই জায়গাটাকেই আমরা বলি নিওলিথিকে যে ব্রেড বাস্কেট অফ বালুচিস্তান। এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও নব্যপ্রস্তর যুগে গোলকার্ল কাশ্মীরে আছে, বুরজাহাম কাশ্মীরে আছে, চোপানি মান্ডো উত্তরপ্রদেশে আছে, কুলদেওয়া এই জায়গাটাও উত্তরপ্রদেশে আছে। তার মানে আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এর আগে যেটা মধ্যপ্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, সেখানে কিন্তু কৃষিকাজ তুমি দেখতে পাবে না। ভারতবর্ষের সব থেকে ওল্ডেস্ট এগ্রিকালচার কাল্টিভেশন ল্যান্ড মেহেরগড়। এটা যদি না থাকে তাহলে আমাদের যে সাইটগুলো, যেমন ধরো কুলদেওয়া, এই এই জায়গাতে আমরা এগ্রিকালচার কাল্টিভেশন ল্যান্ড পাবো। তার মানে যদি কোনো জায়গায় আমরা প্রাচীন এগ্রিকালচার ল্যান্ড পাই, তাহলে সেটা সব থেকে প্রাচীন যদি হয়, তাহলে সেটা নব্যপ্রস্তর যুগেরই হবে। এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা যেটা পড়লাম সেটার উপরে আমরা এবারে একটু টেস্ট নেব, এমসিকিউ টেস্ট, যেটা তোমার নলেজটাকে বিল্ড করবে। তো স্বাভাবিকভাবেই আমরা এটা দেখব যে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস হ্যাজ দ্য লার্জেস্ট বেল অফ পেইন্টেড রক শেল্টার ফ্রম দ্য প্রি হিস্টোরিক পিরিয়ড বিন ফাউন্ড। প্রি হিস্টোরিক মানে প্রাগৈতিহাসিক যুগের সব থেকে বড় বড় রক শেল্টার আমরা কোথায় পাবো? আমরা এটা পাবো ভীমবেটকা, মধ্যপ্রদেশে। এখানেই আমরা সব থেকে বড় রক শেল্টার পাবো। তাই এখানে আমার অ্যান্সার হয়ে যাবে বি, ভীমবেটকা। নেক্সট আমরা যে প্রশ্নটার দিকে যাব সেটা হচ্ছে এটা প্রশ্ন করছে, হুইচ এজ ডিড মেটাল টুল স্টার্ট বিইং ইউজ। মেটাল টুল যখন ইউজ করবে তখন সেটা মেটাল এজ হিসেবে পরিচিত হবে। মানে মেটাল এজের আমার তিনটে ভাগ আছে, ক্যালকোলিথিক, ব্রোঞ্জ এবং আয়রন। এবারে প্রশ্ন হচ্ছে, যখনই আমরা প্রি হিস্টোরিক্যাল স্টোন এজে যাচ্ছি, সেটা হচ্ছে এই তিনটে, প্রথমে হচ্ছে প্যালিওলিথিক এজ, তারপরে মেসোলিথিক এজ, তারপরে নিওলিথিক এজ, তিনটে। এই তিনটে এজে তুমি কখনোই কোনো মেটালের ব্যবহার পাবে না। এবারে মেগালিথিক এমন একটা পিরিয়ড, যে পিরিয়ডটাতে আমরা বড় পাথরের ব্যবহারের সঙ্গে সঙ্গে মেটালের ব্যবহারও দেখতে পাবো, যেটা অনেক পরে আসবে। তো সেই কারণে এই অপশন অনুযায়ী অ্যান্সারটা হবে ডি। D is the correct answer.
নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্য ফার্স্ট ডোমেস্টিকেশন অ্যানিমেল অফ স্টোন এজ পিপল ওয়াজ, আমি বারবার বললাম কুকুর প্রথম ডোমেস্টিকেট হয়েছে, কিন্তু কুকুরটা কমার্শিয়াল ছিল না। মানে কমার্শিয়াল মানে কি প্রথম থেকেই মানুষ ওরকম ব্যবসা বাণিজ্য করেছে না। যে অ্যানিমেলটাকে পালন করা হয়েছে তার থেকে মানুষ যদি উপকৃত হয়, সেই হিসেবে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা আমরা অ্যান্সার নেব শিপ বা বেড়া, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি যাই তাহলে আমরা এই জায়গাটা দেখব যে লংগেস্ট পিরিয়ড অফ হিউম্যান হিস্ট্রি। আমরা যদি পিরিয়ডগুলোকে পরপর দেখি আমরা সবসময় খেয়াল রাখবো যে পিরিয়ডের রেসপেক্টে প্যালিওলিথিক পিরিয়ডটাই হবে সব থেকে বেশি। প্যালিওলিথিক পিরিয়ডের থেকে বড় কোনো কিছু তুমি পাবে না। নেক্সট আমরা দেখব যে এটা যেরকম খুশি প্রশ্ন করতে পারে যে প্যালিওলিথিক বা নিওলিথিক যে কোনো একটা, টার্মটা কে করছে। এই টার্মটা আমরা যদি দেখি তাহলে এটা আমরা দেখতে পাবো যে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে জন লুবক। জন লুবক প্রথম প্যালিওলিথিক এবং নিওলিথিক টার্মটা করবে, আর হুডার ওয়েস্ট্রাপ করবে মেসোলিথিক টার্মটা ইউজ। এই জায়গাটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যা ফার্স্ট প্যালিওলিথিক টুল ইন ইন্ডিয়া ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট ব্রুসফুট। হি ওয়াজ অ্যান রবার্ট ব্রুসফুট এটা প্রথম প্যালিওলিথিক যে টুল ব্যবহার করবে সেটা মাদ্রাজ থেকে পাবে, সেটা হচ্ছে হ্যান্ডেক্স, পাথরের হাতিয়ার। এবং তিনি প্রথমে যেটা আছেন তিনি প্রথমে হচ্ছেন একজন জিওলজিস্ট, তার মানে জিও সায়েন্টিস্ট। যদি আর্কিওলজি না থাকে তাহলে তুমি আর্কিওলজিস্ট নিতে পারো, বোথ থাকলে বোথ হবে, জিওলজিস্ট আর্কিওলজিস্ট দুটোই হবে। একটা যদি নিতে বলে সেই জন্য আমরা এটা ফার্স্ট, উনি জিওলজিস্ট ছিলেন সেই জন্য ভূতত্ত্ববিদটা ওনাকে ফার্স্ট নেব, যদি না থাকে তখন আমরা আর্কিওলজিস্টের দিকে যাব। নেক্সট আমাদের যেটা পাবো সেটা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকা রক শেল্টারের জন্য বিখ্যাত। এখানে আরও একটা কারণ, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটের এভিডেন্স পাবো, এবং এটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত। এবারে নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হুইচ এজ ডিড নোম্যাড স্টার্ট সেটেল। নোম্যাড মানে হচ্ছে আমরা দেখব যে যখনই মানুষ পশুপালন করছে তখন মানুষের জীবিকা হয়ে যাচ্ছে যাযাবর। এই পশুপালনের জন্য, পশুদের খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে আর এক স্থানে মানুষ ঘুরে বেড়াচ্ছে। তো যখন মানুষ পার্মানেন্ট এগ্রিকালচার কাল্টিভেশন করবে তখন তারা স্থায়ীভাবে বসবাস করবে, এবং স্থায়ীভাবে বসবাস করার ফলেই সভ্যতা গড়ে উঠবে, এবং সেই সভ্যতাটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম সভ্যতা, যার নাম হচ্ছে মেহেরগড়। এই মেহেরগড় সভ্যতাটা যেখানে গড়ে উঠছে সেখানেই মানুষ স্থায়ীভাবে বসবাস করছে এবং তাদের জীবিকা যাযাবর থেকে পার্মানেন্ট হচ্ছে। তার মানে এই প্রশ্নটার উত্তর হবে নিওলিথিক এজ। এই নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগেই মানুষ এটা করবে। নেক্সট যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পিরিয়ড অফ মেসোলিথিক এজ। তোমাকে এটা দেখে করতে হবে যে 8 লাখ থেকে 10,000 এটা হবে না, 9,000 থেকে 4,000 হবে না, 40,000 থেকে 10,000, 10,000, 9,000 থেকে বিসি টু 1000 বিসি, যাই হোক এই জায়গাটায় যদি থাকে তো আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা বি হবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। 1000 যদি বলে 1000 হতে পারে, 2000, শুধু 1000ও হতে পারে, এরকম কোনো ব্যাপার নয়। যদি এটা বলে তাহলে সেই রেসপেক্টের হিসেবে আমাদের এখানে অ্যান্সারটা নিয়ে নেব বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন হুইচ এরা ডিড ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ ইন্ডিয়া ডেভেলপ। ভারতবর্ষের সব থেকে প্রাচীন সভ্যতা আমরা কোন সময়ে দেখব? আমরা বলেছি যে প্যালিওলিথিক এজ আগে এখানে কোনো বনে জঙ্গলে গুহায় মানুষ বসবাস করছে, যাদেরকে আমরা আদিম মানব বা প্রিমিটিভ ম্যান বা কোয়ার্টজাইট ম্যান বলছি, তাদের কাছে সভ্যতা গঠন করার স্কোপ থাকবে না। তারপরে আসবে মিডিল স্টোন এজ বা মানে মেসোলিথিক এজ, এটা তারপরে আসবে, তখন মানুষ পশুপালন করা শিখবে। এবারে যখন মানুষ সভ্যতা, ওল্ডেস্ট সিভিলাইজেশন যে যুগে আমরা পাবো সভ্যতা গঠন করবে, সেটা আমরা পাবো নিওলিথিক এজে।
এবারে এই নিওলিথিকে যে এগ্রিকালচার কাল্টিভেশনের ফলে মেহেরগড় তৈরি হয়ে যাবে এবং মেহেরগড়ের পরে এগ্রিকালচার সারপ্লাসের ফলে চ্যালকোলিথিকে যে সিন্ধু সভ্যতা গড়ে উঠবে। তাই এটার অ্যান্সার হয়ে যাবে এ। যেহেতু নিওলিথিকে যে প্রথম সভ্যতা গড়ে উঠেছে, ওল্ডেস্ট সিভিলাইজেশন, অবশ্যই ওল্ডেস্ট সিভিলাইজেশনটা নন আরবান হবে, গ্রাম্য হবে। এরপরে চ্যালকোলিথিক এজের একটা সভ্যতা হবে, কিন্তু চ্যালকোলিথিক এজ পর, এটা হচ্ছে 3 নম্বর, চ্যালকোলিথিক এজ হচ্ছে 4 নম্বর। এই জায়গাটা হয়ে যাবে মেটাল এজ। এই মেটাল এজের আগে লেথিক মানে হচ্ছে স্টোন। যেখানেই তুমি লেথিক পাবে সেটাকেই আমরা বাংলায় বলি পাথর, প্রস্তর যুগ। দেখো ওখানে যদি লেথিক থাকে এখানে লেখা আছে প্রস্তর, তাই প্রস্তর যুগ মানেই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। তো স্বাভাবিকভাবেই এটার উত্তর হয়ে যাবে এ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে সঠিকভাবে পড়বে, কারোর কোনো অসুবিধা হলে প্রশ্ন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং আপকামিং পরীক্ষায় খুব খুব ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।